দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এসেছি প্রলয় উল্লাস কবিতার পর্ব 2 নিয়ে, অর্থাৎ দ্বিতীয় পাঠ নিয়ে। প্রথম পর্বে আমি প্রলয় উল্লাস কবিতার পটভূমি এবং তার উৎস এবং পটভূমি এবং কবিতাটির বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে এবং বেশ কিছু অংশের লাইনের তাৎপর্য সহ আমি আলোচনা করেছি। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব প্রলয় উল্লাস কবিতার যে অংশটুকু বাদ রয়েছে ঠিক সেখান থেকে। তার আগে আমি তোমাদেরকে আর একটুখানি স্মরণ করে দিতে চাই একটি লাইনের তাৎপর্য। সেটা হচ্ছে, দেখো, একটা লাইন রয়েছে তোমাদের এই প্রলয় উল্লাস কবিতায়, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লোকালো ওই বিনাশে। একটা লাইন রয়েছে, লাইনটার এক্সপ্লেন আমি যদিও করেছিলাম, তবু আমি আরেকবার একটুখানি অর্থটা ব্যাখ্যা করে আমি পরবর্তী অংশে চলে যাচ্ছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চোখে স্বপ্ন রয়েছে পরাধীনতার শৃঙ্খল থেকে ভারতবাসীকে উদ্ধার করা, কিন্তু একার পক্ষে সশস্ত্র সংগ্রাম করে এই দেশকে ব্রিটিশদের হাত থেকে স্বাধীন করা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পক্ষে সম্ভব ছিল না। তাই কবি রক্ত লেখা লিখলেন। রক্ত লেখালেখি দেশবাসীকে উদ্বুদ্ধ করে, বিশেষ করে তরুণ যুবক সমাজদেরকে উদ্বুদ্ধ করে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার মন্ত্র দিলেন। দেশের তরুণ যুবক সমাজরা বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হয়ে সেই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়লেন। কবি এই ভাবনাটিকে শুধুমাত্র নিজের দেশের ভিতরেই সীমাবদ্ধ রাখলেন না। যে দেশ এখনও অর্থাৎ সমকালীন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল, কবি সেই দেশের বিপ্লবীদেরকেও যেন ঐক্যবদ্ধ করেছেন এবং সেই সমস্ত দেশেও যেন প্রলয় আসছে, ধ্বংসের প্রলয় আসছে, কারণ সেই প্রলয় একটা অবস্থার পরিবর্তন ঘটাবে। তো তাই কবিতাটি ভারতের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে রচিত হলেও পৃথিবী জুড়ে যে গণমুক্তির সংগ্রামগুলিকে কবি প্রত্যক্ষ করেছেন এবং সেই গণমুক্তির সংগ্রামগুলিও পৃথিবীতে কিন্তু কবিকে অনুপ্রাণিত করেছে। কাব্য রচনার ক্ষেত্রে, বিশেষ করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা রচনার ক্ষেত্রে এই ভাবনাটা কিন্তু এই যে কবিতা, প্রলয় উল্লাস কবিতাকে কিন্তু প্রভাবিত করেছে। যেমন রাশিয়ার বিপ্লব, তুরস্কে কামাল পাশার উত্থান, আয়ারল্যান্ডের বিপ্লব ইত্যাদি ঘটনা নজরুলের মনে প্রবলভাবে দাগ কেটেছিল। সংগ্রাম এবং শোষণ মুক্তির নানা চেহারা বিক্ষিপ্ত আকারে নানাভাবে থাকলেও বিপ্লবের সেই উন্মাদনা কবিকে স্পর্শ করেছিল। তাই জগৎ জুড়ে প্রলয় বলতে কবি বিশ্বব্যাপী সমগ্র বিপ্লবীর সংগ্রামকে কবি বুঝিয়েছেন। এবার এখানে প্রলয় শব্দটা কেন ব্যবহার করছেন সেটা একটু বলে রাখি। দেখো, প্রলয় মানে ধ্বংস, সেটা এবং সেই ধ্বংস কিসের, একটা অবস্থার পরিবর্তন করবে, বিপ্লবের একটা অবস্থার পরিবর্তন করবে, একটা অবস্থা ধ্বংস করবে এবং সেই ধ্বংসের পরে স্বাধীনতা আসবে। সেই ধ্বংস হচ্ছে নতুন সৃষ্টির একটা ইঙ্গিতবাহী ভাবনা। কারণ কবি মনে করেন এই প্রলয় প্রচলিত ব্যবস্থার অবসান ঘটিয়ে নতুন দিনের প্রতিষ্ঠা করবে, যা আসলে স্বাধীনতার প্রতিষ্ঠা। তাই কবি এখানে প্রলয় শব্দটি সার্থকভাবে ব্যবহার করেছেন। আচ্ছা, এই গেল পূর্বপাঠের দুই একটা লাইনের আলোচনা। এবার আমি আজকের যে অংশটুকু বাদ রয়েছে, যে অংশটুকু তোমাদের বাকি রয়েছে, সেই অংশটুকুর আমি লাইন ধরে ধরে আলোচনা করছি। আজকের আলোচনার শুরুতেই আমি কিছু শব্দের শব্দার্থ আমি আগে দেখে নেব। যেমন দেখো, এখানে প্রথমে বলছে, ওই যে মহাকাল সারথি রক্ত তরিত চাবুখানে, রনিয়ে ওঠে রিসার কাদন বজ্রকানে ঝড় তুফানে, খুরের দাপট তারায় লেগে উল্কা ছোটায় নীল খিলানি, গগনতলের নীল খিলানি, অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞজূপে পাষাণ স্তূপে, ওই যে তার আসার সময় ওই রথ ঘর ঘর। এখানে আমরা অনেকগুলো অপরিচিত শব্দ আমরা দেখছি। তো সেই শব্দগুলোর পরিচিতি আজ আমরা প্রথমে আজকে করে নেব, তারপর আমি ব্যাখ্যায় আসছি। দেখো, মহাকাল সারথি, মহাকালের রথ যে চালায়, মহাকালের সারথি বলতে মহাকাল শিবের যে রথ চালায়, মহাকাল বলতে শিবকে বোঝানো হয়েছে। রক্ততরিত বলতে রক্তমুখী বিদ্যুতের ভাবনা এটাই। চাবুক বেত, চামড়া ইত্যাদি তৈরি সরু ও লম্বা প্রহার করার উপকরণ বিশেষ। রণিয়ে মানে শব্দ করে, রিসা শব্দের, রিসা আমরা জানি ঘোড়ার ডাক, তুফান প্রবল ঝড় বন্যা, খুর ঘোড়া ইত্যাদি প্রাণীর
পায়ের নিচে লোহার একটা অংশ, উল্কা মানে আকাশে ছুটে চলা অগ্নিপিণ্ড। খিলান, এটা খুব গুরুত্বপূর্ণ শব্দ। খিলান হচ্ছে ইট পাথর দিয়ে তৈরি গাঁথনি বিশেষ, এটা অর্ধকোলাকার বাটির মতো হয়ে থাকে, একটা স্থাপত্য। তারপর দেখো কারা, কারা মানে জেলখানা। যজ্ঞযুপ মানে যজ্ঞের বলির জন্য হাড়ি কাঠ, ওটাকে যজ্ঞযুপ বলা হয়। রথ ঘর ঘর, রথের চাকা মাটিতে ঘষার শব্দ। তাহলে আমরা প্রথম স্তবকে এই শব্দগুলির অর্থ আমরা জানলাম। তো এবার আমরা আসছি আলোচনাতে। দেখো শুরুতে বলছে যে ওই যে মহাকাল সারথি রক্ত তরিত চবুক, ওই যে মহাকাল সারথি রক্ত তরিত চাবুখানে, রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্র গানে ঝড় তুফানে। দেখো এখানে ওই যে মহাকাল সারথি, তো মহাকাল সেই মহাকাল আসছে, মহাকাল বলতে শিব আসছে, শিব বলতে দেশের তরুণ যুবক সমাজ উদ্দাম বেগে ছুটে আসছে পরাধীনতার শৃঙ্খল থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য। এই যে আশার যে গতিটা, সেই গতিটা শিবদেব কবি প্রথমে বুঝিয়েছেন যে ওই যে মহাকাল সারথি, তো মহাকালের রথ আসছে রক্ত তরিত চাবুখানে, অর্থাৎ সেই চাবুক, সেই ঘোড়াটা, মহাকালের রথের ঘোড়া যে টানছে তাকে রক্ত তরিত চাবুক দিয়ে বারবার প্রহার করা হচ্ছে। আর সে ও তুফানের মতো গর্জন করে, ঘোড়াটা গর্জন করে তুফানের মতো বেগে ছুটে আসছে কোথায়? এই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। কারা ছুটে আসছে? মহাকাল রূপী দেশের তরুণ যুবক সমাজ। তাহলে নিশ্চয়ই তোমরা লাইনটা বুঝতে পারলে। তারপর দেখো বলছে একটা গুরুত্বপূর্ণ লাইন, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। দেখো এখানে মহাকালরূপী শিবের আগমন প্রসঙ্গে আলোচ্য অংশটি কিন্তু কবি এখানে অবতারণা করছেন। কবি কল্পনা করেছেন মহাকালের রথের ঘোড়া দুরন্ত বেগে ছুটে চলেছে, তার খুরের আঘাতে আকাশের তারা থেকে উল্কা খসে পড়ছে। গম্বুজ আকৃতির আকাশটাকে কবি অট্টলিকার খিলানের সঙ্গে তুলনা করেছেন। এই যে আকাশটা গম্বুজ আকৃতি, এই গম্বুজ আকৃতি আকাশটাকে কবি অট্টলিকার খিলানের সঙ্গে তুলনা করেছেন। সেখানে রক্ততলিত চাবুক দিয়ে আঘাত করে মহাকালের রথের সারথি দুরন্ত গতিতে এগিয়ে আসছে। এক অপূর্ব চিত্রকল্পের মাধ্যমে কবি এইভাবে মহাকালের আগমনকে ফুটিয়ে তুলেছেন। একটা সুন্দর চিত্রকল্প, মানে একটা ছবি, একটা পরিষ্কার ছবি আমরা দেখতে পাচ্ছি। একটা ঘোড়া রথটাকে প্রচণ্ড বেগে টেনে নিয়ে আসছে এবং সেই রথটাকে যাতে আরও জোরে যায় তাই ঘোড়াটাকে চাবুক দিয়ে প্রহার করা হচ্ছে। আর সেই রথটা দুরন্ত বেগে ঘোড়ার মধ্যে সেই চিচি করে রাখতে রাখতে সামনের দিকে এগিয়ে চলছে। এই যে ছবিটা আমরা এই স্তবকটা থেকে, এই লাইনটার ভিতরে মানে পাচ্ছি বা এই স্তবকটাতে পাচ্ছি, এই 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 চিত্রকল্পগুলোর ভিতরে যেন আমরা মানে বিপ্লবীদের কাঙ্ক্ষিত স্বাধীনতার লক্ষ্যে পৌঁছাবার যে তীব্রতা, যে গতি, সেটাকেই যেন কবি এখানে ফুটিয়ে তুলছেন। আচ্ছা, নিশ্চয় বুঝতে পারেন। তারপর দেখো বলছে গগনতরীর খানে, অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞযূপে পাষাণ স্তূপে। দেখো অন্ধকারার বন্ধকূপে, অন্ধকারা বলতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেলে যে সমস্ত বিপ্লবীদেরকে বন্দি রাখা হয়েছিল তাদেরকে অন্ধকারার বন্ধকূপ বলা হচ্ছে, বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞযূপে। দেখো যজ্ঞযূপ বলতে হাড়িকাঠ বিশেষ, অর্থাৎ বলি দেওয়ার যে জায়গা হাড়িকাঠ বলা হয়, দেবতা বাঁধা যজ্ঞযূপে। এখানে দেখো মহাকাল শিবকে, দেশের তরুণ যুবক সমাজকে কবি মহাকাল শিবের সঙ্গে তুলনা করছে। সেই আন্দামান সেলুলার নিকোবর দ্বীপপুঞ্জে দেশের তরুণ যুবক সমাজ বন্দী রয়েছে, কিন্তু কবি এই তরুণ যুবক সমাজকে মানে মহাকাল রূপকে ফুটিয়ে তুলছেন, মহাকাল শিব দেবতা। তাই সেই দেবতারা যেন হাড়িকাঠে বন্দী আছে, তাদেরকে বলি দেবে কারা? ব্রিটিশ সরকার। তাই কবি বলছে যে অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞযূপে পাষাণ স্তূপে, পাষাণে সেই স্তূপে দেবতাদেরকে বাঁধা আছে, তাদেরকে বলির আয়োজন করছে। সেই দেবতারা ছুটে আসছে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। তারপর দেখো একটা লাইন বলছে, এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর, এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর। এখানে মানে তাহলে কে আসছে? দেখো এখানে মহাকালের রথের সারথির প্রতীক, এখানে মহাকালের রথের ঘোড়া নিয়ে দেশের তরুণ যুবক সমাজ উদ্দাম শক্তি নিয়ে এগিয়ে আসছে এই পরাধীনতার শৃঙ্খল থেকে ভারতবর্ষকে মুক্তি করতে। দেখো একটা কথা আছে, যা কিছু জরাজীর্ণ, যা কিছু অশুভ, যা কিছু অপ্রীতিকর, যা কিছু স্বাধীনতার পরিপন্থী, সব কিছুরই অবসান চেয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
মানুষের দেবতাকে এখানে অন্ধকারের কারাগারে বেঁধে রাখা হয়েছে, কিন্তু তার মুক্তির সময় এসে গেছে। মহাকালের রথের সারথি বিদ্যুৎরূপ চাবুক নিয়ে জীর্ণ পুরাতনকে আঘাত করে চলেছে। ঝড় তুফানের মধ্য দিয়ে যেন তারা অশ্বের রেশাধ্বনি জেগে উঠেছে এবং দুরন্ত বেগে ছুটে আসছে এই দেশকে স্বাধীন করার জন্য। তাই কবি এই ওই এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর, এই লাইনটা তাই কবি বলেছেন। তারপর দেখো বলছে, শোনা যায় ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ের ধ্বনি কর, তোরা সব জয়ের ধ্বনি কর। তারপর দেখো একটা সুন্দর লাইন বলছে, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরের করতে ছেদন। তাই তো সে এমন বেশে প্রলয় বেয়েও আসছে হেসে, মধুর হেসে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। খুব সুন্দর লাইন এগুলো। আমি আবার বলছি, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় সৃজন নতুন বেদন। প্রাথমিক অর্থে আমরা যেটা বলছি, ধ্বংস থেকে ভয় করার কিছু নেই, কারণ ধ্বংস নতুন সৃষ্টিকে প্রণয় মানে নতুন সৃষ্টির সম্ভাবনাকে বাস্তব করে তোলে। আমরা কবিতার প্রথম পর্বের আলোচনাতেই কিন্তু এগুলো আলোচনা করেছি। আমি আরও একবার বলছি যে যে রুদ্র মূর্তিতে শিবের আগমন ঘটেছে, তাই তো আমরা প্রথমে আলোচনা করেছি ওগুলো, কিন্তু সে আগমন আসলে অসুন্দরকে বিনাশ করার জন্য। ঠিক একইভাবে ধ্বংসের বার্তা বয়ে প্রলয়ের নেশায় উন্মত্ত তরুণ বিপ্লবীদের আবির্ভাব ঘটেছে এই পরাধীনতার শৃঙ্খল থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য। ধ্বংসের সেই প্রচণ্ডতায় মানুষ শিহরিত হয়, কিন্তু কবির মতে এই প্রলয় আসলে সৃষ্টির যন্ত্রণা। সমাজে যা কিছু জীবনহারা, যা কিছু অসুন্দর, যা কিছু অশুভ, তার অবসান ঘটতেই এই বিপ্লবী শক্তির আগমন। তাই ধ্বংস থেকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই বলে কবি মনে করেছেন, কারণ প্রলয় নতুন সৃজন অর্থাৎ এই ধ্বংস একটা নতুন সৃষ্টির বেদনা, একটা নতুন সৃষ্টির বীজকে জাগিয়ে তুলছে। দেখো তারপরে বলছে, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। খুব সুন্দর লাইন। এই কথাটির মধ্যে কবি কি বলতে চেয়েছেন দেখো, যে স্বাধীনতা ও সমাজ রূপান্তরের জন্য কবি নবীন তরুণ বিপ্লবীদেরকে আহ্বান জানিয়েছেন সেই ইংরেজ শাসনকে চিরতরে বিনাশ করার জন্য। প্রলয়ের মধ্য দিয়ে ধ্বংসের রূপ ধরে তার আবির্ভাব ঘটেছে, কিন্তু সে ধ্বংসের মধ্যেই রয়েছে সৃষ্টির সম্ভাবনা। ভাঙার মধ্য দিয়েই গড়ার প্রতিশ্রুতি থাকে। ধ্বংস যদি না হয় তবে সৃষ্টির কোনোদিন সম্ভব হয়ে উঠতে পারে না। চিরসুন্দরের এভাবেই আবির্ভাব ঘটে। তাই নবীনের এরূপ ধ্বংস উন্মাদনা আসলে জীবন বিমুখ অসুন্দরকে দূর করার জন্য। জীবনহারা অসুন্দরকে দূর করার জন্যই কিন্তু এই মহাকাল রূপী শিবের আবির্ভাব। এটাই কিন্তু মোটামুটিভাবে এই লাইনটা তাৎপর্য। তারপর দেখো বলছে, তাই সে এমন কেসে বেশে প্রলয় বেয়েও আসছে হেসে মধুর হেসে, আবার গড়তে জানে মধুর হেসে, আবার গড়তে জানে সে চিরসুন্দর। প্রলয় বেয়েও আসছে হেসে, তাই সে এমন কেসে বেশে, অর্থাৎ কেস বলতে চুল, অর্থাৎ মহাকাল সে চুল নড়িয়ে আসছে, প্রলয়ে বেয়েও আসছে হেসে, ধ্বংসের ভিতর দিয়েও সে হেসে আসছে। কেন? মহাকালরূপী শিব অর্থাৎ দেশের তরুণ যুবক সমাজ জানে আমার এই প্রলয় রুদ্ররূপে আগমন এই ভারতবর্ষকে পরাধীনতার জাল থেকে চিরমুক্তি দেবে। তাই ধ্বংস রূপ ধারণ করেও সে হেসে আসছে মধুর হেসে। তাই বলছে, প্রলয়ে বেয়েও আসছে হেসে মধুর হেসে। কবি শিব, মহাকালরূপী শিব রক্ষক ও সংহারূপী শিব ভয়ঙ্কর। তিনি কখনো প্রলয় দেবতা, তার জটাভাব দুলতে দুলতে সারা পৃথিবীর ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। যা কিছু জরাজীর্ণ, যা কিছু অসুন্দর, যা কিছু অশুভ, যা কিছু স্বাধীনতা পরিপন্থী, তা সবই তিনি পাগল ভোলার ভূমিকায় অবতীর্ণ হয়ে ধ্বংস করতে চান। আমরা একটা কবিতার লাইন বলছি, ওরে ও পাগলা ভোলা, একটা কবিতা লাইনে আছে, সেই ভীম কারারই এরকম একটা কবিতা লাইন আছে, আমি প্রসঙ্গ ছেড়ে দিচ্ছি। এই ধ্বংসের পিছনে পাগলা ভোলার ভূমিকায় অবতীর্ণ হয়ে কবি ধ্বংস করতে চেয়েছেন, কিন্তু এই ধ্বংসের পিছনে লুকিয়ে থাকে নতুন সৃষ্টির আশ্বাস। এই কারণেই প্রলয় ধ্বংস বেয়ে আনলেও আপন সৃষ্টির আনন্দে মহাকালের মধুর হাসি ধ্বনিত হয়েছে। আমি আবার বলছি, ঠিক এই কারণেই প্রলয় ধ্বংস বয়ে আনলেও আপন সৃষ্টির আনন্দে মহাকালের মধুর হাসি ধ্বনিত হয়েছে।
বুঝতে পেরেছ? ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। সে বলতে মহাকাল ভেঙে আবার গুনতে জানে, অর্থাৎ সৃষ্টির দেবতা, ধ্বংসের দেবতা, ধ্বংস করতে পারে আবার নতুন করে করতে পারে, ধ্বংসের ভিতরেই থাকে গড়ার নতুন সম্ভাবনা। নিশ্চয় বুঝতে পারলে। তারপর দেখো বলছে যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই যে ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর, বুধুরা প্রদীপ তুলে ধর। কি বলছে? ভেঙে আবার গড়তে জানে সে চূড় সুন্দর। এই লাইনটার আমি তাৎপর্য মোটামুটি বলছি। সে বলতে এখানে মহাকাল রূপী শিবের কথা বলা হয়েছে। শিব ওরফে দেশের তরুণ যুবক সমাজকে এখানে চির সুন্দর বলা হয়েছে। মহাদেব তার রুদ্রমূর্তি নিয়ে, চণ্ডকালের রুদ্রমূর্তি নিয়ে অসুন্দর, অশুভ, স্বাধীনতার পরিপন্থী সব কিছুকে ধ্বংস করে সুন্দরের প্রতিষ্ঠা করতে চাইছেন। একইভাবে দেশের তরুণ বিপ্লবীরাও ধ্বংসের প্রচণ্ডতা নিয়ে আবির্ভূত হয় এই পরাধীন দেশবাসীকে স্বাধীনতার স্বাদ দিতে। সাম্রাজ্যবাদী ইংরেজ সরকারকে আঘাত করাই তাদের লক্ষ্য, কিন্তু সাধারণ মানুষ সেই ধ্বংসের তাণ্ডব সহ্য করতে পারে না। অথচ তার আড়ালে রয়েছে স্বাধীনতার স্বপ্ন, নতুনের প্রতিষ্ঠা। কবিতায় একে কাল ভয়ঙ্করের বেশে সুন্দরের আগমন বলে উল্লেখ করেছেন। আমি আবার বলছি, লাইনটা তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ। মহাকাল রুদ্ররূপী মূর্তিতে অসুন্দরকে বিনাশ করতে এসেছে। যা কিছু অসুন্দর, যা কিছু অশুভ, যা কিছু স্বাধীনতায় পরিপন্থী, তাদেরকে ধ্বংস করতে এসেছে চণ্ডরূপ ধারণ করে। একইভাবে দেশের তরুণ যুবক সমাজও সেই ধ্বংসের প্রচণ্ডতা নিয়ে আবির্ভূত হয়েছে। সাম্রাজ্যবাদী ইংরেজ সরকারকে আঘাত করাই তাদের একমাত্র লক্ষ্য, কিন্তু সাধারণ মানুষ সে ধ্বংসের তাণ্ডবকে সহ্য করতে পারবে না। অথচ তার আড়ালেই রয়েছে স্বাধীনতার স্বপ্ন, নতুনের প্রতিষ্ঠা। তাই কবি একে কাল ভয়ঙ্করের বেশে সুন্দরের আগমন বলে উল্লেখ করেছেন। নিশ্চয় বুঝতে পারলে। তারপর দেখো বলছে, ভাঙা গড়া খেলা যে তার কিসের টবে ডর, তোরা সব জয়ধ্বনি কর, বুধুরা প্রদীপ তুলে ধর। আমি এই প্রসঙ্গটা পরে আসছি, আগে এই প্রসঙ্গটা বলছি। ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর। দেখো, অন্যায়ের বিরুদ্ধে লড়াই কখনো শান্তির পথে হতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে লড়াই কখনো শান্তির পথ ধরে হতে পারে না। অর্থাৎ যারা অন্যায় করে তাদেরকে অন্যায়ের পথ দিয়েই জব্দ করতে হবে। এ কথাই, এই তত্ত্বেই কিন্তু কবি বিশ্বাসী। ভয়ঙ্করের মূর্তিতেই সুন্দরের অভিষেক হয়। বাস্তব জীবনে ধ্বংসের মধ্যে থাকে সৃষ্টির বীজ। তাই ভাঙন দেখে ভয় না পেয়ে জয়ধ্বনি করা প্রয়োজন। কারণ ভয়ানকের মধ্য দিয়েই অভয়ের প্রতিষ্ঠা ঘটে। সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। ভয়ঙ্করের বেশে সুন্দরের আগমনকে স্বাগত জানানোর কথাই কবি এখানে বলেছেন। আমি আবারও বলছি, লাইনটা তাৎপর্য, অন্যায়ের বিরুদ্ধে লড়াই কখনো শান্তির পথ ধরে হতে পারে না। অন্যায়ের পথে লড়াই, অন্যায় হয়। এবং ভয়ঙ্কর মূর্তিকে প্রতিষ্ঠা করতে পারলেই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে জয়ী হওয়া যায়। দেশের তরুণ যুবক সমাজ প্রচণ্ড প্রতাপ ইংরেজ সরকারকে পরাজিত করার জন্য সেই বিদ্রোহী চণ্ডরূপ ধারণ করে এগিয়ে আসছে, এবং এগিয়ে আসছে বলেই একটা ধ্বংস হয়ে নতুন সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তাই ভাঙনদেব দিকে ভয় না পেয়ে জয়ধ্বনি, তাই ভাঙনদেবের এই ভাঙন তাণ্ডব দিকে ভয় না পেয়ে জয়ধ্বনি করা প্রয়োজন বলে কবি মনে করেন। কারণ ভয়ানকের মধ্যে দিয়ে যে অভয়ের প্রতিষ্ঠা ঘটে, সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। ভয়ঙ্করের বেশে সুন্দরের আগমনকে স্বাগত জানানোর কথাই কবি এখানে বলেছেন। তারপর দেখো বলছে, বধুরা প্রদূত তুলে ধর। এখানে বুধুরা প্রসঙ্গ আছে। এখানে দেখো, তোরা সব জয়ধ্বনি কর, দেশের তরুণ যুবক সমাজে জয়ধ্বনি করতে পারে দেশের মানুষকে। তারপরে শেষে বলছে দেখো, বুধুরা প্রদীপ তুলে ধর। দেখো, সত্য শিব সুন্দরের প্রজারী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চেতনায় উপলব্ধি করেছেন প্রলয় দেবের আগমন বার্তাকে। জীর্ণ সমাজের অচলায়তন ভেঙে মহাকাল শিব, সত্য শিবকে প্রতিষ্ঠা করবেন। একইভাবে তরুণ বিপ্লবী শক্তি ইংরেজ সরকারকে ধ্বংস করে স্বাধীনতার প্রতিষ্ঠা করবে। ধ্বংসের মধ্যে দিয়ে যারা সুন্দরের প্রতিষ্ঠা করবে তাদের স্বাগত জানানোর জন্যই কবি প্রদীপ
ধরে তুলতে বলেছেন। কাদের আগমন এবং তাদের আগমনেই দেশ ও সমাজের বদল নিশ্চিত হবে। এখানে প্রদীপরা যখন দেশের কোনো মানুষ শুভ কোনো বাড়িতে শুভ কোনো কাজে যায়, তখন বাড়ির গৃহিণীরা, বাঙালি ঘরের বধূরা তাদেরকে বরণ করে পাঠায়। এখানে দেশের তরুণ যুবক সমাজ সেই শুভ কাজটা করতে আসছে, দেশবাসীকে স্বাধীনতার স্বাদ দিতে আসছে। তাই প্রত্যেকটা নরনারী, প্রত্যেকটা বধূ যেন তাদেরকে বরণ করে এই মাতৃমুক্তির যজ্ঞে ঝাঁপিয়ে ওঠার অনুপ্রেরণা দেয়। তাই কবি বলেছেন বধূরা প্রদীপ তুলে ধর। একদম শেষে একটা লাইন দেখো, বলছে খুব ইম্পর্টেন্ট লাইনটা, কাল ভয়ঙ্করের বেশে এবার আসে ওই সুন্দর। কাল ভয়ঙ্করের বেশে এবার আসে ওই সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দেখো এখানে কালভয়ঙ্কর হলেন প্রলয় নেশার নিত্য পাগল শিব। তিনি আসেন কালবৈশাখী রূপ ধরে, তার হাতে বজ্রশিখার মশাল, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতুর মতো তার আগমন। রক্তমাখা কৃপাণ হাতে অট্টহাসি হেসে তিনি যাবতীয় অশুভ শক্তির অবসান ঘটান। জীবনহারা অসুন্দরকে তিনি ছেদন করেন বলে তার আগমন ধ্বংসাত্মক। মানব সমাজ সভ্যতা যদি রথের প্রতীক হয়, তবে তিনি রথের সারথি। রক্ত তলির চাবুক এনে তিনি দুরন্ত ঘোড়ার গতিকে আরও বাড়িয়ে দেন। সেই ঘোড়ার খুরের দাপটে আকাশে উল্কার ছোটাছুটি বা স্থান পরিবর্তন ঘটে। এভাবেই মহাবিশ্বের সব কিছুর পরিবর্তন ঘটে। আসলে এই মহাকালরূপী শিবের আগমনের ভিতরে দেশের তরুণ যুবক সমাজকে জেগে ওঠার, ভয়ঙ্করভাবে জেগে ওঠার ইঙ্গিত যেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পরিষ্কার করেছেন তার প্রলয় উল্লাস কবিতার এই লাইনে। আমি আবারও বলছি যে কাল ভয়ঙ্কর হলেন প্রলয় নেশায় নিত্য পাগল শিব। প্রথমের পার্টে আমি আলোচনা করেছি তিনি কিভাবে আসছেন। দেখো তিনি আসেন কালবৈশাখী রূপ ধরে, তার হাতে বজ্রশিখার মশাল, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতুর মতো তার আগমন। রক্ত মাখা কৃপাণ হাতে অট্ট হাসি হেসে তিনি যাবতীয় অশুভ শক্তির অবসান ঘটান। জীবনহারা অসুন্দরকে তিনি ছেদন করেন বলে তার আগমন ধ্বংসাত্মক। সমাজ সভ্যতা যদি রথের প্রতীক হয়, তবে তিনি রথের সারথি। রক্ততরির চাবুক এনে তিনি দুরন্ত ঘোড়ার গতিকে বাড়িয়ে দেন। সেই ঘোড়ার খুরের দাপটে আকাশে উল্কার ছোটাছুটি বা স্থান পরিবর্তন ঘটে। এভাবেই মহাবিশ্বের যা কিছু পরিবর্তন ঘটে। এটাই কিন্তু কাল ভয়ঙ্করের বেশে আসছে ওই সুন্দর, ওই সুন্দর। আরে কাল ভয়ঙ্কর, ওই কি ভয়ঙ্কর বেশে আসছে ওই সুন্দর। সুন্দর মানে ওটা, যেহেতু ওটা আসলে আমরা স্বাধীনতা পাবো, তাই ওটা ভয়ঙ্করটাকেই আমরা সুন্দর বলে বর্ণনা করছেন, বা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সুন্দর বলে বর্ণনা করছেন। একটা কথা তোমরা খেয়াল রাখবে, এখানে যা কিছুই আলোচনা করলাম মহাকালরূপী দেশের তরুণ যুবক সমাজকে উদ্বুদ্ধ করতেই কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই মহাকাল শিবের প্রসঙ্গটি বারবার এনেছেন। কারণ তারুণ্যের প্রতীক, ধ্বংসের প্রতীক মহাকাল শিব হচ্ছে আমাদের তরুণ যুবক সমাজের অনুপ্রেরণা। তাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম দেশের তরুণ যুবক সমাজকে, দেশের তরুণ যুবক সমাজের প্রসঙ্গটা বারবার বিভিন্ন উপমায়, বিভিন্ন চিত্রকল্পে আমাদের সামনে মহাকাল শিবের রূপকের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এটাই হচ্ছে আমাদের প্রলয় উল্লাস কবিতার সার্বিক লাইন ভিত্তিক আলোচনা, ব্যাখ্যা, এবং আশা করি তোমাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগবে এবং উপকারে আসবে। আর তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো, তারা আমাকে কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। আর যারা নতুন আছো আমার ইউটিউব চ্যানেলে, তারা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই দাবিয়ে দেবে। যাই হোক, এবার আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন, যেগুলা বিগত সালে মাধ্যমিক পরীক্ষায় আসে বা আসার মতো এরকম কিছু কোশ্চিন আমি বলছি, সেটা তোমরা একটু নোট হ্যান্ড করে রেখো। দেখো 5 নম্বরের কোশ্চিন যেটা আসতে পারে, তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবি এই আহ্বান, কবিতায় কেন এই আহ্বানটি পুনরাবৃত্ত হয়েছেন লেখো। অথবা তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের বোঝানো হয়েছে, তারা কেন জয়ধ্বনি করবে। অথবা প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে, কবিতা অবলম্বনে আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ 5টি কোশ্চেনের ভিতরে। আবার লাইন তুলে কিছু কোশ্চেন আমি বলছি। কাল ভয়ঙ্কর বেশে এবার আসছে ওই সুন্দর, কাল ভয়ঙ্করের পরিচয় দাও, কীভাবে তিনি সুন্দরের প্রতিষ্ঠা করতে চেয়েছেন।
আবার প্রলয় উল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম যে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তা নিজের ভাষায় লেখো, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কবিতার লাইন এবং ভালো কোশ্চেন। এবার আরও কিছু যেমন প্রলয় বেয়ে আসতে হেসে, এটা খুব গুরুত্বপূর্ণ লাইন। বুধরা প্রদীপ তুলে ধর, এখানে এটাও ভালো লাইন। আসছে নবীন জীবনহারা অসুন্দর করতে চান, এটাও খুব সুন্দর লাইন। তারপরে ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, এই লাইনটাও খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি আলোচনা যেটা করেছি তোমরা সবটাই ভালো করে পড়বে, আর আমি যেগুলো বললাম সেগুলো মোটামুটি দেখবে, তাহলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এরপরেও যদি অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই ব্যক্তিগত হবে আমাকে কমেন্ট করো, আমি তার রিপ্লাই অবশ্যই দেবো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।